আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে টিআর একাডেমিতে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ফিজিক্স ফার্স্ট পেপারে নিউটনিয়ান মেকানিক্সের লেকচার 4 নিয়ে। ঠিক আছে, তো আমরা আজকে প্রথমে যে অঙ্কটা করব সেটা রুয়েট বুয়েট কুয়েট চুয়েটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এটা হচ্ছে কি কুলি কুপিকলের অঙ্ক। ঠিক আছে, তো চলো আমরা আগে অঙ্কটা পড়ে আসি যে কি অঙ্ক বলা হয়েছে। M1 ও M2 ভরের দুটি অসম বস্তুকে একটি কুপিকলের উপর দিয়ে দুই পাশে সুতার সাহায্যে ঝুলিয়ে দেওয়া হলো। বস্তু দুটির ত্বরণ কত হবে, সুতার টান কত হবে এবং কুপিকলের অক্ষ বরাবর ক্রিয়ারত কার্যকর বল কত হবে বের করতে হবে। তো প্রথমে আমরা আসি যে কুপিকল জিনিসটা কি জিনিস। এটা হচ্ছে কি একটা রশ্মিকে দুই পারে একটা মানে বস্তু দ্বারা টানা দেওয়া। ঠিক আছে, মাঝখানে একটা গোলাকার বস্তু থাকে যেটাতে কি করা হয়, দুটো বস্তুর মধ্যে সামঞ্জস্যতা বা সাম্য অবস্থা বা হচ্ছে কি মানে একটা মনে করে যে আনব্যালেন্স একটা সিস্টেম তৈরি করা হয়। ঠিক আছে, তো প্রথমে আমরা একে চিত্রের সাহায্যে দেখাই যে কুপিকল জিনিসটা কি জিনিস। দেখো এই যে চিত্রে দেখো, এটা হচ্ছে কি আমাদের কুপিকল। ঠিক আছে, তো এখানে হচ্ছে কি M2 ভরের এটা বস্তু, এটা হচ্ছে কি M1 ভরের বস্তু। M2 ভরের বস্তু উপরের দিকে ঊর্ধ্বমুখী আর M1 ভরের বস্তুটা নিম্ন দিকে। ঠিক আছে, তো M2 ভরের বস্তু উপরের দিকে উঠতেছে আর M2 ভরের বস্তু M1 এর বস্তুটা হচ্ছে কি নিচের দিকে নামতেছে। তো প্রথমে আমাদেরকে কি করতে হবে যে এই যে দুইটা বস্তুর ত্বরণ নির্ণয় করতে হলে কি করতে হবে যে M2 বস্তুর জন্য হচ্ছে কি আমাদের কার্যরত বল বের করতে হবে এবং M1 বস্তুর জন্য কার্যরত বল বের করতে হবে। ঠিক আছে, তো আমাদের প্রথমে দরকার যে M2 বস্তুতে মানে বস্তুর ওজন, M2 বস্তুর ওজন W2 ইকুয়াল টু M2G। ঠিক আছে, আর M1 বস্তুর ওজন W1 ইকুয়াল টু M1G। ঠিক আছে, তো আমাদের প্রথমে দরকার যে হচ্ছে কি যে M1 বস্তুর উপর হচ্ছে কি কার্যরত বল এবং M2 বস্তুর উপর কার্যরত বল। তো দেখো প্রথমে দেখো M2 বস্তুটা কি উপরের দিকে ঊর্ধ্বমুখী, ঠিক না? তাহলে ঊর্ধ্বমুখী যদি হয় তাহলে M2 বস্তুর উপর ক্রিয়াশীল বলের পরিমাণ, তাহলে M2 বস্তুর উপর ক্রিয়াশীল বলের পরিমাণ কার্যরত বল ইকুয়াল টু, কার্যরত বল ইকুয়াল টু কি যে M2 বস্তুর ওজন। ঠিক আছে, আমরা কি কি বলবো দেখো, কার্যরত বল ইকুয়াল টু কি, ইকুয়াল টু হচ্ছে কি আমাদের সুতার টান মাইনাস হচ্ছে কি আমাদের M2 বস্তুর ওজন। সুতার টান মাইনাস M2 বস্তুর ওজন। ঠিক আছে, তাহলে এই কার্যরত বল কত, M2A ইকুয়াল টু T মাইনাস M2G। ঠিক না? আর একই ভাবে M1 বস্তুর উপর ক্রিয়াশীল বলের পরিমাপ হচ্ছে কি M1A। দেখো M2 বস্তুটাকে উপরের দিকে ঊর্ধ্বমুখী ছিল কিন্তু M1 বস্তুটাকে নিম্নগামী, তাহলে কি M2 M1 G মাইনাস T। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের 1 নম্বর সমীকরণ, এটা হলো আমাদের 2 নম্বর সমীকরণ। আমরা যদি 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ যোগ করি তাহলে কি পাই, 1 নং প্লাস 2 নং দিয়ে হচ্ছে আমরা পাচ্ছি দেখো M1 প্লাস M2 ইনটু G A T মাইনাস M2G প্লাস M1G মাইনাস T, এই T কেটে যায়। ঠিক আছে,
তাহলে আমাদের হয়, তাহলে হচ্ছে আমাদের m1 মাইনাস m2 g, ঠিক আছে। তাহলে আমাদের a ইকুয়াল টু কত হচ্ছে, m1 মাইনাস m2 ডিভাইডেড m1 প্লাস m2 g, ঠিক আছে। তাহলে আমাদের হলো কি, এই যে দেখো যে ত্বরণ, দুইটা বস্তুর ত্বরণ নির্ণয় করতে বলা হয়েছিল যে m1 মাইনাস m2 ইন্টু g ডিভাইডেড m1 প্লাস m2, এটা হয়ে গেল কি আমাদের দুইটা বস্তুর ত্বরণ। এবার যদি আমাদের এই 1 নম্বর অথবা 2 নম্বর সমীকরণের যে কোনো একটাতে আমরা কি করতে পারি, যে t এর মানটা যদি আমরা বসাই দিই তাহলে আমরা কি পাই, দেখো আমরা 1 নং সমীকরণে a এর মান বসিয়ে পাই, তাহলে আমরা কি ছিল m2a ইকুয়াল টু t মাইনাস m2g, ঠিক আছে। তো t মাইনাস m2g, তাহলে m2 ইন্টু m1 মাইনাস m2g ডিভাইডেড m1 প্লাস m2 ইকুয়াল টু t মাইনাস m2g, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে কি এই সমীকরণটা পাই। এখান থেকে আমরা দেখো যদি এই টিটাকে আমরা নিয়ে আসি এদিকে, m2 m1 মাইনাস m2g ডিভাইডেড m1 প্লাস m2 প্লাস 2g ইকুয়াল টু t, ঠিক আছে। তো আমরা আরেকটা লাইন যদি লিখি, t ইকুয়াল টু লসাগু m1 m1 প্লাস m2 then m1 m2g মাইনাস m2 উপর স্কয়ার ডিভাইডেড g প্লাস m1 m2g প্লাস m2 এর উপর স্কয়ার টু g, এটা কেটে যায়, ঠিক না। তাহলে আমরা t ইকুয়াল টু কত পাচ্ছি, t ইকুয়াল টু পাচ্ছি 2m2mg ডিভাইডেড m1 প্লাস m2, ঠিক আছে। তো আমরা t এর মান পাচ্ছি, এটা আমাদের t এর একটা ভ্যালু, ঠিক আছে। আর পরের অংশটা যদি আমরা মনে করে ক্যালকুলেশন করি, যে এটা হয়ে গেল আমাদের 2 নম্বর প্রশ্নের অ্যান্সার। আর 3 নম্বর প্রশ্ন যে কপিকলের অক্ষ বরাবর ক্রিয়ারত বল, যে কপিকলের অক্ষ বরাবর ক্রিয়ারত বল F equal to t plus t, মানে কি 2t, ঠিক আছে। তাহলে 4 m1 m2 g by m1 plus m2, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। তো আই থিঙ্ক তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তো আমাদের এই অঙ্কটা মানে প্রতিটা ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট, এবং তার পাশাপাশি এই অঙ্কটা শুধুমাত্র হচ্ছে আমাদের এভাবে প্রমাণ আকারে আসবে তা না, আমাদের এখানে m1 আর m2 ভরের বস্তুর মান দিয়ে দিতে পারে, তাহলে তোমরা তখন ইজিলি হচ্ছে কি মানে মান দ্বারা অঙ্কটা করতে পারবে। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। আমরা এরপরের অঙ্কের দিকে চলে যাই। 10 কেজি ভরে আয়তাকার একটি কাঠের গুঁড়িকে একটি টেবিলের উপর রেখে আনুভূমিকের দিকে বল প্রয়োগ করলে দেখা যায় যে বলটি যখন 8 নিউটন হয় তখন গুঁড়িটি চলতে শুরু করে। অতঃপর 4 নিউটন বলের সাহায্যে বস্তুটিকে নির্দিষ্ট দুইটিতে গতিশীল করা যায়। স্থিতি ঘর্ষণ কত এবং গতীয় ঘর্ষণ কত বা চলন ঘর্ষণ কত বের করতে হবে। তো আমাদেরকে প্রথমে আগে এই মানে প্রশ্ন অনুযায়ী কি করতে হবে, আমাদেরকে ডায়াগ্রাম আঁকাতে হবে, ঠিক আছে। তো ডায়াগ্রাম আঁকাইনি আমরা, এই মনে করে একটা আয়তাকার বস্তু, তো এর বল চারদিকে ক্রিয়া করতেছে, ঠিক আছে। তো চারদিকে ক্রিয়া করতেছে, এদিকে এফএস এফ এফএন, এদিকে ডাব্লিউ।
এফ এন আর ডাব্লিউ স্থির থাকার কারণে কি করতেছে, বস্তুটা এখানে স্থির অবস্থায় আছে। যখন এদের মধ্যে পার্থক্য তৈরি হবে তখনই কি হবে, বস্তুটা চলতে শুরু করবে। তো আমরা অ্যাক্সিস আগায় নিচ্ছি, এটা এক্স অ্যাক্সিস আর এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। মানে এটা এক্স আর এটা হচ্ছে কি আমাদের ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। তো আমরা প্রথমে আসো যে হলো কি করবো, আসলে প্রথমে আগে আমরা চিন্তা করি যে স্থিতি ঘর্ষণ বল কিভাবে আমরা বের করব সেটা চিন্তা করি। তাহলে কি করতে হবে, যে এক্স অক্ষ বরাবর ক্রিয়ারত বল বের করতে হবে এবং ওয়াই অক্ষ বরাবর ক্রিয়ারত বলের মান বের করতে হবে। তো এক্স অক্ষ বরাবর দেখো যে যদি বস্তুটা স্থিতিশীল ঘর্ষণ গুণাঙ্ক, তাই না, বস্তুটা যেহেতু স্থির তাহলে কি এক্স অক্ষ বরাবর যে বলটা হবে কার্যরত বল সেটা কি মান 0 হবে না। তাহলে কি আমরা বলি এক্স অক্ষ বরাবর ক্রিয়ারত বল এফ এক্স ইকুয়াল টু কি এফ এস মাইনাস এফ, ঠিক আছে না। এই দুটা মানে কি এফ এস থেকে এইদিকে ক্রিয়া করতে আছে, এফ বিপরীত দিকে ক্রিয়া করতেছে না, এরা পরস্পরের বিপরীত দিকে ক্রিয়া করতেছে না, দেখো পরস্পরের বিপরীত দিকে আমরা ক্রিয়া করতেছি, ঠিক আছে। এফ মাইনাস এস, ঠিক আছে। এই অংশটার মান যদি আমাদের 0 হয়ে যায় তাহলে এফ এর মান কত আমাদের 8 নিউটন মাইনাস এফ এস। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এফ এস কত 8 নিউটন, এটা আমরা পেলাম। তো একইভাবে আমরা যদি ওয়াই অক্ষ বরাবর ক্রিয়ারত বল পাই, ঠিক আছে, যে এফ ওয়াই ইকুয়াল টু কি পাচ্ছি আমরা, দেখো এফ এন মাইনাস ডাব্লিউ মানে কত এম জি, এম এর মান কত দেওয়া আছে দেখো তো এখানে 10 কেজি ভরের বস্তু মানে কি 10। আর আমরা কি ওয়াই অক্ষ বরাবর যখন একটা বল কার্যকর হবে যখন স্থিতি ঘর্ষণের জন্য তখন কি মানটা কি 0 না, তাহলে এটা মানে আমাদের 0। এফ এন মাইনাস 9.8 ইন্টু 10 মানে কি এফ এন ইকুয়াল টু 98 নিউটন। তাহলে এটা হয়ে গেল আমাদের দুইটা। তো আমাদের ঘর্ষণ বল যদি বের করতে হয়, মানে কি স্থিতি ঘর্ষণ যদি বের করতে হয় তাহলে আমরা কি করব, দেখো স্থিতি ঘর্ষণ দিয়ে হচ্ছে কি মিউ এস ইকুয়াল টু এফ এন এফ এস বাই এফ এন মানে কি 8 নিউটন বাই 98 নিউটন, ঠিক আছে। এটা যদি আমরা ক্যালকুলেটরে সলভ করি তাহলে আমরা কত মান পাবো, আমাদের যদি ক্যালকুলেটরে সলভ করা হয় তাহলে আমরা পাচ্ছি যে 0.082, তাহলে হচ্ছে কি আমাদের স্থিতি ঘর্ষণ বলের মান আমরা বের করে ফেললাম, ঠিক না। তো আমরা যদি এবার যে অন্য একটা টপিকে চলে যাই যে আমাদের এই যে চলন ঘর্ষণের মান কত হবে এটা যদি বের করি তাহলে 8 নিউটন বলে কি বস্তুটা স্থির ছিল, মানে কি কেবল বলটা চলতে শুরু করেছিল, ঠিক আছে না। যখন গতিশীল হয় তখন 4 নিউটন বলের সাহায্যে বস্তুটিকে নির্দিষ্ট দিকে গতিশীল করা যায়। তাহলে চলো আমরা আবার একই প্রসেস অ্যাপ্লাই করি। আমাদের স্থিতি ঘর্ষণ তো বের হয়ে গেল, আমাদের আবার মানে গতি ও ঘর্ষণ বের করতে হবে, ঠিক আছে। আর আমরা কি করব, এক্স অক্ষ বরাবর ক্রিয়ারত বল এফ এক্স। তো তোমরা একটু বলতে পারবা কি যে আমাদের এবার এক্স মানে এফ এক্স ইকুয়াল টু কত হবে, এফ মাইনাস এফ কে। এই এফ এর মান কত হবে, যেহেতু 4 নিউটন বলে বস্তুটা গতিশীল হচ্ছে তাহলে এফ এর মান হবে 4, আর আগের মতন তাই এটা 0 মাইনাস এফ কে, অতএব এফ কে মান হচ্ছে কি 4 নিউটন। তো একইভাবে ওয়াই অক্ষ বরাবর ক্রিয়ারত বল যদি আমরা পাই এফ ওয়াই ইকুয়াল টু এফ এন মাইনাস ডাব্লিউ ইকুয়াল টু এম জি, ঠিক আছে না। এম এর মান কত 10,
তাহলে একই আগের মতন এটা 0 Fn মাইনাস 9.8 ইন্টু 10, ঠিক আছে। তাহলে আমাদের কত পাচ্ছি, Fn ইকুয়াল পাচ্ছে 98 নিউটন। তাহলে মিউ কে মানে কি চলন ঘর্ষণ, ঠিক আছে। তাহলে কি এফ কে বাই Fn, ঠিক আছে। তাহলে হচ্ছে কি 4 নিউটন বাই 98 নিউটন। তাহলে এই নিউটন নিউটন থেকে কেটে যায়। তাহলে আমাদের যদি মান বের করি তাহলে আসতেছে কত, 0.041, ঠিক আছে। তাহলে আমাদের কি হয়ে গেল, স্থিতি ঘর্ষণের মান আসলে একটা এবং চলন ঘর্ষণের মান আসলে একটা। তো এই অঙ্কটা কি আমাদের ডুয়েট কুয়েটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে মোটামুটি আমরা যেসব অঙ্ক তোমাদের এখানে করাচ্ছি আসলে প্রতিটা অঙ্ক ডুয়েট কুয়েটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা এই অঙ্কগুলো মনোযোগ দিয়ে পড়বে এবং আমরা এই পরবর্তী অঙ্কের দিকে চলে যাই। একটি বস্তুর ভর 5 কেজি এবং বস্তুটি 3 মিটার পার সেকেন্ড বেগে বস্তুর গতির সাথে 60 ডিগ্রি কোণে 20 নিউটন বল 10 সেকেন্ড যাবত কাজ করলে উত্তর দিকে বস্তুটির মান এবং দিক নির্ণয় করতে হবে, উত্তর দিকে বস্তুটির সরণ নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো আমরা প্রথমে আসি, দেখো যে একটা বস্তু, ঠিক আছে, এইভাবে ক্রিয়াশীল, ঠিক আছে, 60 নিউটন বলে এই বরাবর ক্রিয়াশীল, 60 ডিগ্রি কোণের ক্রিয়াশীল, এই বরাবর কত নিউটন বল কাজ করতেছে জানো, 20 নিউটন বল কাজ করতেছে। মানে এখানে ত্বরণ কত, এফ ইকুয়াল টু কি আমরা জানি এম এ না, 20 নিউটন 5 কেজি ইনটু এ ইকুয়াল টু আমরা পাচ্ছি 4 মিটার পার সেকেন্ড ইনভার্স 2, ঠিক আছে। তাহলে আমাদের এই ক্ষেত্রে ত্বরণ কত, 4 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। তাহলে আমাদের দেখো যে এখানে একটা দূরত্ব হবে, এই বরাবর একটা দূরত্ব হবে, ঠিক না, S1 আর এটা S2। তো S1 আর S2 যদি আমরা বের করে ফেলি তাহলে আমাদের কাঙ্ক্ষিত মান পেয়ে যাবো। আর এই বরাবর ত্বরণ ক্রিয়া করতেছে, ঠিক আছে, এটা হচ্ছে ত্বরণ A, ওকে। তো আমাদের এই বরাবর একটা S2 পাবো, তাহলে উত্তর দিকে আমাদের বলটা পেয়ে যাবো, ঠিক আছে। তো আমরা এখন বলো যে আমরা কি করবো আসলে। তো এই বরাবর যদি আমরা একটা মনে করো লম্ব টেনে নিই তাহলে আমাদের এই দূরত্বটা বের করতে হবে। তো দেখো আমরা হচ্ছে কি করব, আমাদের করার অনেক অপশন আছে। আমরা প্রথমে S1 এর সূত্র ফেলবো। S1 ইকুয়াল টু দেখো UT প্লাস হাফ ইন্টু A ইন্টু এটা কি cos, ভূমি সাথে যেহেতু কোণ, cos 60 ডিগ্রি ইন্টু t স্কয়ার, আর S2 ইকুয়াল টু হাফ ইন্টু A ইন্টু sin 60 ডিগ্রি ইন্টু t স্কয়ার। এই ক্ষেত্রে মানে কি এই বরাবর কি কোনো হচ্ছে কি আদিবেগ ছিল না, কিন্তু এই বরাবর কি x অক্ষ বরাবর কি হচ্ছে কি আদিবেগ আছে। তাহলে আমাদের দেখো এর মান কত, 3 ইন্টু 10 প্লাস হাফ ইন্টু 4 টু হাফ ইন্টু 10 এর উপর স্কয়ার। এখান থেকে কি কত পাই আমরা, 130 মিটার। আর পরেরটার ক্ষেত্রে কত পাচ্ছি আমরা, হাফ ইন্টু 4 ইন্টু 3/2 ইন্টু 10 এর উপর স্কয়ার, ঠিক আছে। তাহলে পাই 173.20 মিটার। তাহলে আমরা এই দুটা মান পাই, ঠিক আছে। তো তারপর আমরা এখন কি করব, যে দুটো যদি দূরত্ব পাই s ইকুয়াল টু কি করতে হয় জানো, রুট অফ হার s1 এর উপর স্কয়ার প্লাস s2 এর উপর স্কয়ার। তাহলে কি করতে হবে আমাদেরকে, 130 এর উপর স্কয়ার প্লাস 173.20 এর উপর স্কয়ার। তাহলে এই দুটো মান যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসতেছে 216.56 মিটার। তাহলে এটা হয়ে গেল আমাদের মানে বস্তুটির সরণ বের করে ফেললাম, ঠিক আছে। আর হচ্ছে দিক বের করতে হলে কি করতে হবে, একই জিনিস, tan থিটা ইকুয়াল টু S2 বাই S1 লম্ব বাই ভূমি, ঠিক আছে। তো আমরা কি পাচ্ছি, 173.20 বাই 130 tan থিটা, tan ইনভার্স 173.20 বাই 130। তাহলে আমরা পাই 53.10 ডিগ্রি। এটা হচ্ছে কি আমাদের প্রস্তুতি সরণ।
তাহলে আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। তো আমাদের নিউটনিয়াস মেকানিক্সের লেকচার 4 আমরা আজকে এ পর্যন্ত সমাপ্ত করব। তো এরপরে আমাদের নিউটনীয় মেকানিক্সের উপর লেকচার 5, লেকচার 6, লেকচার 7, লেকচার 8 পর্যায়ক্রমে চলে আসবে। তোমরা আশা করি তোমাদের ভিডিওগুলো খুব ভালো লাগতেছে, এই জন্য তোমাদের ভালো রেসপন্সের জন্য তোমাদের অত্যন্ত ধন্যবাদ। এবং আশা করি তোমরা আমাদের সবসময় পাশে থাকবে এবং এই যে তোমার অ্যাডমিশনের টাইমে তোমাদের এগুলো পড়া খুব বেশি ইফেক্টিভ হবে তোমাদের জন্য। আশা করি আজ এ পর্যন্তই, ভালো থাকো, আল্লাহ হাফেজ।